মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা। তার মানে যেভাবে এই গাড়িটিকে আটকে নির্বিচারে গুলি করলো দুষ্কৃতীরা, তাহলে তারা নিশ্চিত ছিল যে তাদের টার্গেট এই গাড়ির মধ্যে রয়েছে। এদিকে আজ শুভেন্দু অধিকারীকে গুলিবিদ্ধ করেছে হামিদ মণ্ডল। পশ্চিমবঙ্গে তুলপার পরিস্থিতি হয়, শুভেন্দু অধিকারী আহত, অন্যদিকে মুসলিমরাও খুশি হয়েছে এই শুভেন্দুর অবস্থা দেখে। আর বর্ধমান থেকেই জঈফ জঙ্গি হামিদ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। হামিদ মণ্ডলের ছক ছিল মুখ্যমন্ত্রীকে হত্যার ছক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক করেছিল এই জঈফ জঙ্গি হামিদ মণ্ডল। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত বিস্তারিত তথ্য জোগাড় করছিল স্পেশাল টাস্ক ফোর্স। শুভেন্দু অধিকারীকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, হাইকোর্ট থেকে আইনজীবীদের কড়া বার্তা। ফের আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। গদি হারাবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে তো লজ্জা পাওয়া উচিত যে সংবিধানের শপথ নিয়ে তিনি নাগরিকদের মধ্যে বিভাজন করছে, শুক্রবারই মানে মুসলিমদেরকে বোঝাচ্ছেন। আপনাকে ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের কাছে। শুক্রবারিয়াদের ধরে আমি এমন শাস্তি দেবো 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তখন তো মনে হয় মুখ্যমন্ত্রীর উন্মাদ নাকি, তাহলে এটা কি খেয়ে কথাবার্তা বলছে? যখন থেকে এসছে এই উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জায় আমি এই মুখ্যমন্ত্রীকে একটা পাগলা হাতির মতো দেখছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে। আজ শুভেন্দু অধিকারীর সাথে ভয়াবহ ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের রাজপথে। মুসলিমরা এবং জঙ্গি গোষ্ঠী শুভেন্দু অধিকারীর সাথে বেইমানি করে এবং শুভেন্দু অধিকারীকে গুলিবিদ্ধ করে। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে গত কিছুদিন যাবৎ পশ্চিমবঙ্গে উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পেরেছি। ককরোচ জনতা পার্টিও কিন্তু নরেন্দ্র মোদীর পতনের ডাক দিয়েছিল, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং এই বিষয়গুলো নিয়েই আজকে শুভেন্দু অধিকারী বিপদে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং ভারতের রাজনীতির মধ্যে গোপনে প্রকাশ্যে অসংখ্য ঘটনা ঘটছে। সবকিছুই আপনাদের সামনে এক এক করে উন্মোচন করব। শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জঈফ জঙ্গির। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত তথ্য জোগাড় করেছিল। 9 জুলাইয়ের পর থেকে সফরের তথ্য জোগাড় করেছিল এবং পুলিশের নজর এড়াতে বর্ধমানের আবাসন, যে আবাসনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের প্রতিনিধি একদম আবাসনের সামনে থেকে ছবি তুলে ধরেছেন এবং আরো দেখালাম যে দালাল বাড়ি ভাড়া দিয়েছিল সেই দালাল কি বলেছেন সেটাও শোনালাম। এই মুহূর্তে আমার সঙ্গে সৈকত রয়েছে। সৈকত, 9 জুলাইয়ের পর থেকে সমস্ত তথ্য জোগাড় করা হয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রী কোথায় যাবেন, কি করবেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যাকে দেখার জন্য দর্শকরা ভিড় করেন এবং তিনিও মানুষের কাছে পৌঁছে যান। সেখানে এই ঘটনা অত্যন্ত আশঙ্কার। দেখো, অত্যন্ত আশঙ্কার শুধু নয়, রাজ্য পুলিশের গোয়েন্দাদের রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে এই ইনফরমেশন। প্রথমে এই যে হামিদ মণ্ডল, সেই হামিদ মণ্ডলের সম্বন্ধে ইনপুট এসেছিল যে পাকিস্তান বেসড টেরর গ্রুপের একজন লিঙ্কম্যান এখানে লুকিয়ে আছে। কিন্তু গতকাল রাতে তাকে অ্যারেস্ট করার পর তার মোবাইল থেকে যে ইনফরমেশনগুলো, যে ইনফোগুলো গোয়েন্দারা পেয়েছেন, রীতিমতো তারা বিস্মিত, তাদের চোখ কপালে উঠে গেছে। তার কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক যে সরকারি প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় তিনি গেছেন, সেই জায়গায় কোন জায়গায় তিনি গেছেন, কোন সময় তিনি গেছেন, কতক্ষণ সেখানে ছিলেন, শুধু তাই নয় সেখানকার কি ধরনের সিকিউরিটি থাকে সেই একটা ডিটেল একটা নোট কিন্তু তার মোবাইলে পাওয়া গেছে। শুধু তাই নয়, এই রাজ্যের বিভিন্ন যে দর্শনীয় স্থান, শহর কলকাতার যে পর্যটন স্থান, সেই পর্যটন স্থানগুলোর নাম, লোকেশন এবং সেই পর্যটন স্থানগুলোর মধ্যে কয়েকটি জায়গায় সে নিজেও রেকি করেছিল। অর্থাৎ তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেমন থাকে এই বিষয়গুলো জানার চেষ্টা করেছিল। একেবারে ডিটেল ইনফরমেশন, সিকিউরিটি কেমন থাকে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকে না স্টেট পুলিশের নিরাপত্তা থাকে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকলে কতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে নিরাপত্তার জন্য থাকেন, সমস্ত ইনফরমেশন কিন্তু তার মোবাইলে নোট করা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এই ইনফরমেশনগুলো সে শেয়ার করত। কাশ্মীরে 2 বার গিয়েছিল বলে জানা যাচ্ছে। মূলত পাকিস্তান বেস যে জঙ্গি গোষ্ঠীগুলি, সেই জঙ্গি গোষ্ঠীগুলির হয়ে কাশ্মীরে যারা হ্যান্ডলার রয়েছে, কাশ্মীরে যারা কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে ডিস্টার্ব তৈরি করা, সেই হ্যান্ডলারদের সঙ্গে 2 বার মিট করেছে এই হামিদ মণ্ডল। বর্ধমান মন্তেশ্বরের খুব লক্ষণীয়ভাবে
বর্ধমান মন্তেশ্বরের বাসিন্দা, মূল বাসিন্দা বর্ধমান মন্তেশ্বর। হাওড়া এলাকায়, হাওড়ার পিলখানা এলাকায় সে ভাড়া বাড়িতে সে থাকছিল এবং তারপরে রাজ্যে ফলাফল বেরোনো, বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর যখন দেখলো রাজ্যে পরিবর্তন এসেছে, তখন সে কিন্তু নিজের এলাকার দিকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। সে বুঝে গেছিল হাওড়ার পিলখানা এলাকাটা তার জন্য হয়তো সেফ না, সেই জন্য যেহেতু বর্ধমানের মন্তেশ্বরের ছেলে বাড়িতে ফিরে না গিয়ে একেবারে বর্ধমান সিটিতেই একটা আবাসন, যে আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই আবাসনে সে ফ্ল্যাট নিয়ে সেখানে থাকা শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় একাধিক টেরর গ্রুপের সঙ্গে যুক্ত, মূলত সোশ্যাল মিডিয়া মারফত প্রথমে বর্ধমান, বীরভূম এই সারাউন্ডিং এরিয়া এবং তারপরে গোটা রাজ্যে লিঙ্ক তৈরি করা, গোটা রাজ্যে নেটওয়ার্ক তৈরি করা, গোটা রাজ্যে রিক্রুটমেন্ট করা, এই রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল এই হামিদ মন্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন, তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। তাহলে আজকে রাজনৈতিক দল পরিবর্তন হয়ে গেছে বলে শুক্রবারীরা খুব খারাপ হয়ে গেছে। আর যখন অন্য রাজনৈতিক দলে ছিলেন তখন তো শুক্রবারী হয়ে ভোট চাইতে যেতেন, তখন শুক্রবারীদের কাছেই ভোট চাইতে যেতেন এবং শুক্রবারীরাই তখন ভোট দিতেন এবং খুব ভালো করে জানেন যে শুক্রবারীদের ভোটেই তখন সরকার তৈরি হতো। আজকে তিনি শুক্রবারই, সোমবারই, মঙ্গলবারই যেই বক্তব্যগুলো রাখছেন না কেন, একেবারে অসাংবিধানিক বক্তব্য। মুখ্যমন্ত্রী হয়ে নিজে অসাংবিধানিক বক্তব্য রাখছেন, নিজে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং যারা এই বক্তব্যগুলোর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তিনি জেলে ভরছেন, তাদেরকে জেলে ভরে তাদের আসল আওয়াজটাকে তাদের বন্ধ করতে চাইছেন। মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবারই সেজে বসে থাকতেন যখন একটা সময়, তখন তো এরকম বক্তব্য দেখা যেত, তখন তো তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলতেন, তখন তো তিনি আজকে যারা স্বতন্ত্র, যারা আজকে পতাকা পোড়ানোর দল, আমি তো মনে করি যে যেই দলটা পতাকা পোড়ানোর দল, এই দল সব থেকে বড় রাষ্ট্রবাদী দল, সব থেকে বড় দেশবিরোধী দল। যেই দল এসে রাস্তায় নেমে কোনো একটা পলিটিক্যাল পার্টির পতাকা পোড়াতে পারে, সেই দলের থেকে বেশি দেশবিরোধী কোনো দল হতে পারে না। কারণ পতাকা পোড়ানোর মতো একটা বড় ক্রাইম, যেই দলের কর্মীরা করছে, সেই দলকে উনি লিড দিচ্ছেন, তাহলে ওনার দলের কর্মীরা সব থেকে বড় দেশদ্রোহী। উনি আজকে শুক্রবারই তকমা লাগিয়ে দিচ্ছেন শুধুমাত্র মুসলমানদেরকে দাগানোর জন্য, মুসলমানদেরকে আসামি বানানোর জন্য, মুসলমানদেরকে যাতে বেশি বেশি করে জেলে ভরা যায় সেই জন্য। কারণ উনি জানেন যে মুসলমানদেরকে জেলে ভরেই শুধুমাত্র ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য পালন করা সম্ভব। মুসলমানদের বিরুদ্ধে কথা বলে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করতে চাইছে, হিন্দু মুসলিম করে মানুষকে বিভ্রান্ত করে রাখতে চাইছে। কারণ আসল পশ্চিমবঙ্গ ক্ষমতায় এসছে যেই প্রতিশ্রুতি কিছু পালন করতে পারছে না। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন হয়নি, সেই প্রতিশ্রুতির মধ্যে দিয়ে মানুষকে বোকা বানিয়েছে। আমরা যে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার বলি, মানুষকে বোকা বানানো হচ্ছে এতদিন ধরে। বিয়ের কথা নিয়ে আমরা যদি কথা বলি, মানুষকে বোকা বানানো হয়েছে, মানুষকে প্রতিশ্রুতিগুলো পালন করতে পারেনি। মানুষ এই প্রতিশ্রুতিগুলো নিয়ে যাতে কথা না বলে, মানুষ যাতে সমাজ যাতে অন্য রকমের টপিক নিয়ে মেতে থাকে, অন্য রকমের কনসেপ্ট নিয়ে মানুষ মেতে থাকে, মানুষের যাতে বিভ্রান্ত হয়ে থাকে, আসল ইস্যুগুলো নিয়ে যাতে আমরা প্রশ্ন না করি, মানুষ যাতে আসল ইস্যু নিয়ে প্রশ্ন না করে, তাই এসব শুক্রবারই মন্তব্য করছেন। আসলে রাজনৈতিক শিক্ষাটা নেই। সেই ভারতবর্ষ যেই কাঠামোতে তৈরি, ভারতবর্ষের সমাজ বা ভারতবর্ষের রাজনীতি যে কাঠামোতে তৈরি, সেই রাজনৈতিক শিক্ষাটা এনাদের কর্মীদের মধ্যে দেখতে পাওয়া যায় না। যদি এই রাজনৈতিক শিক্ষা এনাদের কর্মীদের মধ্যে থাকতো তাহলে আজকে এরকম মন্তব্য করতো না। এবং পতাকা পোড়ানোর মতো জঘন্য বা পতাকা পোড়ানোর মতো লজ্জাজনক বা ন্যাক্কারজনক কাজ যে দলের কর্মী করতে পারে, সেই দলের নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং এরাই ন্যাক্কারজনক কাজ করছে বলে আজকে মুখ্যমন্ত্রীকে সেই এরকম শুক্রবারই তকমা লাগাতে হচ্ছে যাতে এদেরকে ডিফেন্ড করা যায়। কিন্তু এদেরকে বেশি দিন ডিফেন্ড করা যাবে না। আসলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রটা কি, যারা রাস্তায় প্রতিবাদ করছে, যারা সত্যের পাশে দাঁড়াচ্ছে, যারা কোনো রকমের সরকার ক্ষমতায় আসা 2 মাসের মধ্যে গরিবের পেটে লাথি মারছে, গরিবের রুজি রুটি কেড়ে নিচ্ছে, গরিবের প্রাপ্য তাদের মজুরি কেড়ে নিচ্ছে, এবং যেখানে যেই সংখ্যক মানুষ লক্ষ্মীর ভান্ডার পেত তার হাফ সংখ্যক মানুষকে অন্নপূর্ণা দেওয়া হচ্ছে, এবং যেভাবে মানুষের অত্যাচার শুরু করেছে তার বিরুদ্ধে যখন কথা উঠছে, প্রশাসন একই গাফিলতি, যে গাফিলতি প্রশাসনে 15 বছর ধরে মানুষ দেখে এসেছে, একই গাফিলতিতে মানুষ আবার থেকে গেছে, পুলিশ থেকে গেছে। তাহলে এইগুলো নিয়ে যখন প্রশ্ন উঠছে, সরকার কি করছে? তাদেরকে জেলে ভরছে, সরকার তাদেরকে গুন্ডা বলছে, সরকার অসাংবিধানিক আইন নিয়ে আসছে, গুন্ডা দমন আইন বলে। এইগুলোর বিরুদ্ধে যখন মানুষ কথা না বলতে পারে, মানুষ যাতে একজোট না হয়ে যায়। এবং এরা জানে খুব ভালো করে যে এরা ক্ষমতায় এসছে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ফলস ইনফরমেশন দিয়ে, মিস ইনফরমেশন দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইটি সেলকে কাজে লাগিয়ে সেই জায়গাটা যাতে মানুষের মধ্যে আবার তৈরি না হয়ে যায়, মানুষ যাতে বুঝে না যায় যে আমাদেরকে মিস ইনফরমেশন দিয়ে আমাদেরকে ভরসা দেওয়ানো হয়েছিল। যে সরকারের উপর আমরা ভরসা করছি, আমরা মিস ইনফরমেশন ভরসা করেছি, সেটা সেই সরকারি প্রকল্প নিয়ে হোক, ডিএ নিয়ে হোক, চাকরি দেওয়া নিয়ে হোক, যা নিয়ে হোক না কেন, মানুষ আস্তে আস্তে মানুষ তো বুঝতে শুরু করবে। তাই এই মানুষ যাতে এই রিয়েলাইজেশনটা না করে, তার আগে মানুষের মধ্যে শুক্রবারই সোমবারই এরকম মন্তব্য করে মানুষকে উস্কে দাও, মানুষ যাতে উস্কে থাকে, মানুষ যাতে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে এবং আসল ইস্যুগুলো থেকে সরকার যাতে সরে যেতে থাকে, এবং পুলিশ দিয়ে যাতে আসল মানুষদেরকে গ্রেফতার করে আসল ইস্যু সরিয়ে দেওয়া যায়। ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে তো লজ্জা পাওয়া উচিত যে সংবিধানের শপথ নিয়ে তিনি নাগরিকদের মধ্যে বিভাজন করছে, শুক্রবারই মানে মুসলিমদেরকে বোঝাচ্ছেন বলে। কিন্তু আমি একটা ওনার ডেট অফ বার্থটা দেখছিলাম এবং অনেকজন দেখেছে, ভেরিফাই করেছে। শুভেন্দু অধিকারী বাবা, ওনার সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, ওনার জন্ম হচ্ছে শুক্রবার। তাহলে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রশ্ন করতে চাইছি, আমরা কি আপনার বাবাকে, আপনার রেসপেক্টেড ফাদারকে আমরা কি শুক্রবারই বলে সম্বোধন করতে পারি? একটা সাংবিধানিক জায়গায় থেকে
একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সংবিধানের শপথ খেয়ে এইভাবে মানুষের ওয়েলফেয়ার পলিটিক্স ছেড়ে দিয়ে এই ডিভাইসিভ পলিটিক্স করছেন, সত্যি লজ্জাজনক। আপনাকে ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের কাছে। মুখ্যমন্ত্রী বলেছিল যে যারা সাংবাদিকদের মেরেছে এদেরকে গুন্ডা দমন আইনের আওতায় এনে এমন শাস্তি দেবো 3 পুরুষ মনে রাখবে, কিন্তু 3 দিনের মধ্যে তারা জামিন। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুলে গেছেন যে ভারতবর্ষে গণতন্ত্র এখনো আছে, সংবিধান এখনো আছে, প্রিভেল করছে। যদিও সাংবিধানিক সংস্থাগুলোকে ম্যানিপুলেট করা হচ্ছে, কিনে নেওয়া হচ্ছে, কিন্তু একেবারে সংবিধানকে আপনারা ধ্বংস চেষ্টা করেছেন। কিন্তু এই গান্ধীর মাটিতে, পণ্ডিত জওহরলাল নেহরুর মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে এত সহজে সংবিধানকে সহজ করা যায় না। আপনি যারা কোনো অফেন্স করেনি, যারা কোনো ওখানে ছিলই না, পারছিল না, তাদেরকে ধরলেন। আর যারা ক্যাওয়াসটাকে তৈরি করলো, যেখানে আরএসএস এর, অনেকে বলছে আরএসএস এর বিজেপির কিছু লোক ঢুকিয়ে দিয়েছিল সেই মিছিলে এই ক্যাওয়াসটা তৈরি করার জন্য, তাদেরকে অ্যারেস্ট করলেন না। আপনি যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে কেউ কুড়াচ্ছে, মানুষকে হেল্প করছে, বা ভারতবর্ষের কথা বলছে, দেশের কথা বলছে, এবং তাদেরকে ভিডিওতে সাংবাদিককে নিগ্রহ করা দেখা যাচ্ছে না বেশিরভাগকে, তাহলে কি জন্য ওদেরকে ধরলেন? মানে আর মিডিয়া একটা নেগেটিভ চালাচ্ছে, স্টুডেন্ট ছিল না। আরে ভাই, কংগ্রেস ওদের মিটিং দেখেছিল, 4 জন কংগ্রেসকে ধরে নিয়েছে। তো সলিডারিটির জন্য সব স্টুডেন্ট হবে তাই নয়। ডাক্তার, মাস্টার, উকিলরা সবাই তো প্রতিবাদ করেছে মঞ্চ থেকে, তো সবাই যেতে পারে, তো যে কেউ প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করলেই তাকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন, কিন্তু উনি ভুলে গেলে হবেন না, মমতা ব্যানার্জিও একদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে উনি মুখ্যমন্ত্রী নন। শুভেন্দু অধিকারী, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন মানে আপনি সংবিধানের উপর হয়ে যাননি, আপনি ভারতবর্ষের রুলস রেগুলেশনের উপর হয়ে যাননি। আপনাকেও সংবিধানকে কমপ্লাই করে চলতে হবে, না চললে আমরা উকিলরা আছি কমপ্লাই করার জন্য। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, ভারতবর্ষের হাইকোর্টস আছে, আমরা আইনি লড়াই লড়ে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে দেবো। আজকে সুপ্রিম কোর্টের রায়ে এবং উকিলরা, গোপাল সুব্রমণিয়াম থেকে শুরু করে উকিলদের একটা ফাইট যে দেওয়া হলো সুপ্রিম কোর্টে, সেখানে শুভেন্দু অধিকারী মুখটা কোথায় পুরলো? ডায়লগবাজি। শুভেন্দু অধিকারী ওয়েলফেয়ারের কাজ করুন, ডিভাইসিভ পলিটিক্স করবেন না, নাহলে শুক্রবারই কিন্তু আপনার পরিবারকে বলা হবে, আপনার রেসপেক্টেড ফাদারকে বলা হবে। আমি সম্মান করে উনি কোনো সময় কংগ্রেসে ছিলেন, আপনিও কোনো সময় ছাত্র পরিষদ করতেন, কিন্তু আজকে সত্যি দুঃখ লাগছে যে একটা আপনারা এইভাবে নিজেদেরকে একটা শাসন পাওয়ার জন্য নিজেদেরকে কিছু নিচু স্তরে নামিয়ে দিয়েছেন। আর বর্ধমান থেকেই জয়ীফ জঙ্গি হামিদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। হামিদ মন্ডলের ছক ছিল মুখ্যমন্ত্রীকে হত্যার ছক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক হয়েছিল এই জয়ীফ জঙ্গি হামিদ মন্ডল। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত বিস্তারিত তথ্য জোগাড় করছিল স্পেশাল টাস্ক ফোর্স এবং একই সঙ্গে স্পেশাল অপারেশন গ্রুপ, তাদের কাছে তথ্য এসেছে। আর বর্ধমানে একটি আবাসনে গা ঢাকা দিয়েছিল এই জয়ীফ জঙ্গি হামিদ মন্ডল। রাজারহাট থেকে বর্ধমানে গিয়ে আবাসনে গা ঢাকা, সেই আবাসনের সামনে থেকে আমাদের প্রতিনিধি সন্তোষ কি ছবি তুলে ধরেছে দেখুন। রেডেসা টাউনশিপেই ভাড়া থাকতেন অমিত মণ্ডল, আর এই রুমে 2B যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটেই ভাড়া থাকতেন। এবং এখান থেকে তিনি, যেখানে জানা যাচ্ছে এখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে আইটি সেক্টরে তিনি কাজ করতেন। আর এখান থেকে তিনি আইএসআই যে সন্দেহ চক্রে ইতিমধ্যে বেঙ্গল স্টেট আধিকারিকরা তাকে গ্রেফতার করেছে, এখান থেকে তাকে বর্ধমান আদালতের দিকে নিয়ে গেছেন। আর এই যে ফ্ল্যাট কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা কিন্তু বারবার করে, কেউ আছেন বাড়িতে, কেউ আছেন? দেখো বাড়ির মধ্যে কিন্তু কেউ নেই এবং বাইরে ছোট স্টাফ পড়ে রয়েছে এবং বারবার করে বেল দেওয়া হচ্ছে, কেউ বেরোচ্ছে না ঘর থেকে। আর গতকালই কিন্তু এখানে এসটিএফের আধিকারিকরা তারা কিন্তু অভিযান চালান এবং তাকে গ্রেফতার করে ইতিমধ্যে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন এসটিএফের, বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জয়ীফ জঙ্গি হামিদ মন্ডলকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী ফোনে রয়েছেন, এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। হামিদ মন্ডল জয়ীফ জঙ্গি বর্ধমান থেকে গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষছিল, মুখ্যমন্ত্রীর গতিবিধি সমস্ত তার ফোনে তথ্য পাওয়া গিয়েছে। দিব্যেন্দু দা, হ্যালো, হ্যাঁ বলুন। বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জয়ীফ জঙ্গি হামিদ মন্ডলকে। এই জয়ীফ জঙ্গির ফোনে মুখ্যমন্ত্রীর গতিবিধির সমস্ত তথ্য, মুখ্যমন্ত্রীকে হত্যার ছক কষছিল। দেখুন, এটা খুব স্বাভাবিক। বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠা হয়েছে, তার পিছনে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তা এবং মুখ্যমন্ত্রী বটেই, সকলেই আমরা চেয়েছিলাম বাংলায় সনাতনী সরকার আসুক। এই যারা ইসলামিক মানে অ্যান্টি ন্যাশনাল শক্তি, ইন্টারন্যাশনাল লিঙ্ক যাদের আছে, এরা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যা আপনাদের থেকে জানতে পারলাম হত্যার ছক করছে, শুনে আমাদের খারাপ লাগছে। স্বাভাবিক, নিশ্চিতভাবে ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এর তার নিরাপত্তা সুনিশ্চিত করবে। তার এক কেবল নয়, আমাদের সকলের, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী, সকলের, আর সর্বোচ্চ আমাদের দেশের প্রধানমন্ত্রী
যিনি মানে মানে এই মুহূর্তে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।